আসলে প্রবন্ধের বই বাড়ছে না কেন বা প্রবন্ধের নিয়ে আমি ব্যাপক চিন্তাভাবনা করছি না কেন, ব্যাপারটা ঠিক ওই রকম নয়। আমার ভিতরে এক ধরনের একটা লেখক আলসেমি কাজ করে সবসময়ের জন্য আর কি। সেটি হলো যে আমি যেমন আমার যতগুলো লেখা বের হয় বা যতগুলো লেখা আমি প্রকাশ করি, আমি এখন খুব একটা দৈনিক পত্রিকায় লিখছি না আর কি। আমি ব্যাপকভাবে চর্চা করি হলো ডিজিটাল প্ল্যাটফর্মে আর কি। তো যে কারণেই আমার যতগুলো লেখা বের হয় সেখানে দেখা যায় যে আমার এক ছোটো ভাই রয়েছে যিনি আমার পত্রিকার নির্বাহী সম্পাদক। তিনি সবগুলো লেখা কালেকশন করে তার একটা নিজস্ব ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে উনি এগুলো লিখে রেখে দেয়। রেখে দেওয়ার পরে যখন অনেকগুলো হয়ে যায় তখন সে আমাকে বলে যে এগুলি হয়ে গেছে গুরু, এখন এটাকে কী করা যায়। তখন আমরা চিন্তা করি তাহলে এটা পাবলিকেশনের সঙ্গে আলাপ করি, আমরা বের করব। তো এই অর্থে আমার দুটো প্রবন্ধের বই পাণ্ডুলিপি রেডি, আমি খুব মজা করে আপনাকে বলে রাখি। এবং দুটো প্রবন্ধের বই আসলে আমার অনেকগুলো আপনার কবিতা বিষয়ক প্রবন্ধের বই মানে লেখা হয়েছিল, গদ্যগুলো আর কি। বা যেগুলো কিন্তু ইচ্ছা করলে এই মুহূর্তে দুটো প্রবন্ধের বই প্রায় 100-200 পৃষ্ঠা বের করা সম্ভব। কিন্তু ওই যে আমি বললাম যে আমার মধ্যে একটা লেখক আলসেমি কাজ করে, বা আমি হয়তো বই নিয়ে খুব বেশি সিরিয়াস নই, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন এক ধরনের উন্নাসিকতাও কাজ করে আমার ভিতরে আসলে, যে আচ্ছা ঠিক আছে দেখা যাক, বের করবো, সামনে বছর বের করবো। যেমন এই বছর আমার দুটো সিরিজ কবিতার বই বের হয়েছে, যেটি বের হওয়ার কথা ছিল 2023 সালে। আমার লেখক আলসেমি কারণেই বলুন, পাবলিশারের সঙ্গে আজ কথা বলি, আবার কালকে চুপ থাকি, আবার পরশু কথা বলি, আবার চুপ থাকি, এইসব করতে করতে আমার 2 বছর কেমনি পার হয়ে গেছে আমি টের পাই না। বাট যখন দেখলাম যে না, আমার নবুবা যে কবিতার সিরিজ বইটাটি, সেটা নিয়ে ব্যাপক একটা মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে এটি আসলে কী ধরনের বই। তো এই কারণে তখন তারা আমাকে বললো যে তাহলে এইটা আপনি বের করেন। মালতীনগর নামে আমার একটি সিরিজ কবিতার বই আছে, যেখানে আমার শৈশব কৈশোর জন্মের অনেক স্মৃতি লুকে আছে, এবং যেখানে এই মহিষ বিষয়গুলো, মালতীনগর আনসার ক্যাম্পের বিষয়গুলো, চানবাড়ি ঘাটের বিষয়গুলো, লালো মাঝির বিষয়গুলো, হালিম চাচার পুকুরের বিষয়গুলো উঠে এসেছে, এবং সেগুলি আমাকে এক ধরনের স্মৃতি কাতর করে তোলে আর কি। তো এইরকম ঘটনা আর কি। তো ওই জায়গাতে আপনার নবুবার সিরিজটা একটু আলাদা। নবুবার সিরিজ প্রথমবার পড়লে আপনার মনে হবে যে এটি একটি প্রেমের কবিতার বই, দ্বিতীয়বার পড়লে মনে হবে এটি একটি ফিলোসফিক্যাল বই, তৃতীয়বার বললে মনে হবে আমি কারোর সঙ্গে কথা বলছি যাকে আমি চিনি না, চতুর্থবার বললে মনে হবে যে আমার কোনো প্রেমিকাকে পাশে বসেই আমি কথা বলছি, যার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে এই বইয়ের মধ্য দিয়ে। এরকম একবারে এক ধরনের কথাবার্তা। এটা নিয়ে খুব চমৎকার কিছু রিভিউ আসছে, যেগুলি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে অলরেডি রেখে দিয়েছি আর কি। ভবিষ্যতে কোথাও হয়তো আমি এগুলি গ্রন্থ আকারে প্রকাশ করবো আর কি। তো ওই যে আপনি যে বলছেন যে আমার বইয়ের ব্যাপারে আমার চিন্তা কী, আমার মধ্যে এক ধরনের আসলে একটা আলসেমি বা একটা উন্নাসিকতা কাজ করে। যে বইটা 2 বছর আগে হওয়ার কথা ছিল, সেই বইটা বের হয়েছে 2 বছর পরে। ঠিক তেমনি এখন যে দুটো প্রবন্ধের বই রেডি করা আছে, যেটা দেখা গেলো হয়তো আগের বছর আমার প্ল্যান আছে, দেখা গেলো হয়তো আগের বছর আমি করলাম না, তারপরে বছর করলাম। তো এইটা আসলে আমাকে হয়তো, যেহেতু আমিও ভাবছি যে আমার যেহেতু ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বয়স বলেন আর যেভাবে বলেন, আমাকে আসলে অনেকগুলো কাজ শেষ করে ফেলতে হবে। তো আমার এখন সিরিয়াসলি মনে হয়েছে যে না, আমাকে আগের বছর থেকে আমাকে এই যে সমস্ত আমার পাণ্ডুলিপি রেডি আছে, এগুলো ধারাবাহিকভাবে আমাকে বের করে ফেলতে হবে আর কি। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, যেহেতু আল মাহমুদ এবং অন্যান্য প্রবন্ধ গ্রন্থটা প্রথম বের হয়েছে 2003 সালে, সেই কারণে এটা আমি একটা রিপ্রিন্ট করার জন্য আমাকে 2টা পাবলিশার বলেছে আর কি, তারা এটা রিপ্রিন্ট করতে চায়। তো এটা আমার কাছে ভালো লাগছে আর কি, যে বইটা রিপ্রিন্ট হবে। এবং এই বইটা আমি যখন বিক্রি হয়েছে তখন অত খেয়াল করি নাই, পরবর্তীকালে যখন বইটা আমার হাতে যখন আসছে আমি দেখছি অসংখ্য বানান ভুল রয়েছে এটার মধ্যে আর কি। অসংখ্য বানান ভুল আছে, যেটা মানুষের কাছে গেলে একটা হাস্যকর অবস্থার সৃষ্টি হয়। তো ওই সময় এত বানান ভুল নিয়ে কেন, এবং পাবলিশার আমাকে বইটা দেখাইছিল না। ও পাণ্ডুলিপি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে প্রিন্ট টাইপ করে একদিন দেখালো আমাকে যে এই হচ্ছে, এভাবে হবে, তোমার কিছু বলার আছে। আমি বলার নাই, কাকে উৎসর্গ করবো, একে উৎসর্গ করবো, বাস শেষ। আমি ওটা প্রুফ দেখানোর সময় পাইনি আর কি, যে কারণে ওই বইটাতে অসংখ্য বানান ভুল রয়েছে। তো আমার এখন ইচ্ছা হলো যে ওই বইটা নিয়ে ওই ভুলগুলো কারেকশন করে একটা আরেকবার ওটা বের করা আর কি। বিষয়ে লেখালেখি অনেকের কাছে শুনি, মানে অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেকে বলে লেখা আনন্দের জন্য লিখি, আনন্দ পাই তাই লিখি, লিখতে ইচ্ছে করে, অবসর সময় লিখি। এই যে একটা বিষয়, লেখালেখি কি শুধু অবসর সময় কিংবা আনন্দ এরকম বিষয় না, এখানে প্রাপ্তির ব্যাপার আছে এবং সমাজ, রাষ্ট্র, মানুষের প্রতি দায়বদ্ধতার ব্যাপার আছে। দুটো বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। লেখালেখিটা যারা অবসর সময় লিখতে চান, বা যারা মনে করেন লেখালেখি একটা পার্ট টাইম জব বা পার্ট টাইম ওয়ার্ক তারা মনে করেন, তারা আসলে লেখক না, তারা হলেন ফ্যাশনেবল একটা বিষয় আর কি। ফ্যাশন করতে গেলে যেমন আপনি যদি ফ্যাশন ডিজাইনার হন,
অথবা যদি আপনি মডেল করেন, মডেলিং হন, আপনি মডেল হয়ে যান, আপনি মডেলিং করতে চান, তাহলে আপনাকে একটা সময় দিবেন, আপনি 2 ঘন্টা মডেলিং করবেন, 1 ঘন্টা মেকআপ নেবেন, কাজ শেষ হয়ে গেল। বাট কবি আল মাহমুদ আমাকে একটি কথা বলেছেন, লেখক হিসাবে একজন মানুষের কাছে সাহিত্য একটা জীবন চায়, একটা জীবন সাহিত্যের পিছনে ব্যয় করতে হয়। এই ব্যয় করার পরে কেউ কেউ সাহিত্যের সেই অধরা রূপসীকে খুঁজে পায়, কেউ কেউ সারা জীবন ঘুরে বেড়ায় কিন্তু পায় না তাকে খুঁজে। যে কারণে আমার মনে হয়েছে আল মাহমুদের এই কথাটা পরিপ্রেক্ষিতে বলছি আপনাকে, বিনয় মজুমদার একটা লেখায় গদ্যে উনি খুব কষ্ট করে লিখেছেন, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু সাহিত্যের প্রেমে পড়ে বা কবিতা সুন্দরীর প্রেমে পড়ে উনি সব সেরে সুরে দিয়ে একেবারে নিরালায় নিভৃতে একাকে জীবন কাটিয়েছেন। তো উনি কিন্তু খুব অমর কিছু সৃষ্টি করে গেছেন, ফিরে এসো চাকা থেকে শুরু করে অনেকগুলো অসম্ভব ভালো কবিতার বই আমরা আছে। তারপরেও উনি একটা জায়গায় পর্যন্ত আক্ষেপ করে লিখেছেন, সারা জীবনে আমি 15,000 কবিতা লিখেছি, আমি জানি না আমার কবিতাগুলো কিছু হয়েছে কিনা, এবং আমি যদি কবিতা না লিখতাম তাহলে এই সাহিত্যের কোনো ক্ষতি হতো না। এই কথাটা কেন উনি বলছেন? এই কথাটা বলছেন এই কারণে যে ওনার জীবদ্দশাতে উনি আসলে ওটার মূল্যায়নটা পান নাই। তো লেখকরা মনের অগোচরে হয়তো বা একটা মূল্যায়ন চায়, অগোচরে হয়তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে। যেমন আমি কখনোই আজ পর্যন্ত কাউকে বলি নাই, এবং কলকাতা থেকে আমি যে কয়টা অ্যাওয়ার্ড পেয়েছি তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে সম্মাননা দিয়েছে। একটা দিয়েছে উদ্যান সম্পাদনা করার জন্য, একটা দিয়েছে কবিতার জন্য, কবিতার জন্য দিয়েছে। তো এগুলি তারা আমাকে যখন ডেকে যখন দিয়েছে, তো আমি যখন মঞ্চে উঠেছি, তো কলকাতায় আমি যখন রোটারি সদনে উঠেছি, দেখলাম আমার মঞ্চে প্রায় আপনার 1200 সিট কানায় কানায় পরিপূর্ণ। আমার তো ভালো লেগেছে, আমার একটা অনুভূতি কাজ করেছে, বা এত লোক বসে আছে এখানে, এইটা কিন্তু ভালো লাগছে আমার। মানে তারা কেন আসছে বা তাদের উদ্দেশ্য কী, তাদের মতলব কী আমি জানি না, কিন্তু বসে আছে, তো এটা আমাকে ভালো লাগছে। তো এই ভালো লাগাটা মনে হয় লেখক চায় সম্ভবত, আমি শিওর না, লেখক হয়তো চায় যে একটা ভালো লাগুক, আমাকে ভালো লাগুক। কিন্তু যদি এরকম হয় যে অবসর সময় আমি লিখব, তাহলে সে লেখক না। লেখক হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো, লেখক হলো হুমায়ুন আহমেদের মতো। তাদের লেখা নিয়ে বিতর্ক আছে কিনা আমি সেদিকে যাচ্ছি না আর কি। যেরকম আপনাকে টাইম ধরে যেমন খেতে হয়, টাইম ধরে আপনাকে ঘুমোতে হয়, টাইম ধরে আপনাকে অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করার পাশাপাশি টাইম ধরে আপনাকে লিখতে হবে। আমি প্রতিদিন লিখি না, কিন্তু আমি প্রতিদিন পড়ি। আমি আপনার এখানে আসার আগে একটা মিটিং করছিলাম, সেই মিটিংয়েও আমি আমার মোবাইলের ইউটিউব থেকে আমি পড়তেছিলাম বসে বসে। আমি এক কান্দে শুনতেছি, এক কান্দে আমি পড়তেছি, আসলে মানে কী বলতেছে, মানে কী বলতে যাচ্ছে একটা বিষয় আমি পড়তেছিলাম আর কি। তো আপনাকে জানতে হবে। তো লেখকের জীবন আসলে মানে না, মানে অবসর বলে কোনো শব্দ আছে বলে আমার জানা নেই আর কি, এটা একটি বিষয়। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটি হলো যে লেগে থাকতে হবে, যেটা আল মাহমুদ বারবার বলতেন আমাকে, যে তোমাকে লেগে থাকতে হবে। তুমি যদি রাগ করে সাহিত্য থেকে বেরিয়ে যাও, সাহিত্যের কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। তো তোমাকে লেগে থাকতে হবে, আর লেগে থাকা মানে আপনাকে লিখতে হবে। ভুল ভাল, শুদ্ধ অশুদ্ধ, ব্যাকরণ জানেন না, আপনি কবিতার ছন্দ জানেন না, আপনি গদ্য জানেন না, আপনার ভাষা ঠিক নাই, বাট আপনি লেগে আছেন, তাহলে কোনো না কোনো সময়ে আপনি একটা বাক পরিবর্তনের মধ্য দিয়ে আপনি হয়তো দাঁড়ায় যেতে পারেন। হতে পারে, নাও হতে পারে, কিন্তু লেগে থাকতে হবে আপনাকে। অতএব সাহিত্যে অবসর বা পার্ট টাইমের কোনো সুযোগ নাই। সেটা আমার কথা, শেষ কথা হচ্ছে এটাই, যে সাহিত্য আপনাকে করতে গেলে আপনাকে আমৃত্যু আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে থাকতে হবে অক্ষরের যে সমুদ্রটা আছে সেখানে আপনাকে সাঁতরাতেই হবে। টু বি কন্টিনিউ। করোনাকালীন সময়ে প্রথম যে কথাটি আমি অনলাইন প্ল্যাটফর্মে বলেছিলাম, যে আগামী 20 বছরের মতো পৃথিবী থেকে প্রিন্টিং মিডিয়া উঠে যাবে, থাকবে হলো অনলাইন মিডিয়া। এটা প্রথম বাক্যটা আমি ঝেড়েছিলাম আর কি। দুটো বাক্য আমি বাংলাদেশে ঝেড়েছি। একটি হলো যে বইমেলা নিয়ে আমি একটি গদ্য হেডলাইন লিখেছিলাম, বইমেলা প্রাণের মেলা, যেটি আজ পর্যন্ত যারা তরুণ এবং যারা বর্তমানে সাহিত্য সম্পাদক রয়েছেন দৈনিক পত্রিকার, তারা এই লাইনের বাইরে আসতে পারে নাই। আর কোনো ক্রিয়েটিভিটি, আর কোনো ক্রিয়েটিভ লাইন তারা লিখতে পারে নাই। এই লাইন দুটোকে তারা ঘুরে ফিরে তারা লিখে যাচ্ছে। আর এই কথা আমি বলেছিলাম করোনাকালীন সময়ে, যে পৃথিবী থেকে সম্ভবত এই করোনার মধ্য দিয়ে পৃথিবী থেকে আগামী 20 বছরের মধ্যে প্রিন্টিং মিডিয়ার যুগ শেষ হয়ে যাবে, ই বুক শুরু হবে পৃথিবীতে। পাশাপাশি যে জিনিসটা হবে সেটি হলো মানুষ আর দৈনিক পত্রিকা কিনবে না। মানুষ এখন সব অনলাইনে পত্রিকা পড়বে, ওই অত সময় থাকবে, মানুষ সময় থাকবে না, অনলাইনে সমস্ত নিউজ জেনে নেবে, অনলাইনে নিউজ জেনে নিয়ে তারা তাদের কর্মসূচি চলে যাবে। পৃথিবীর যুগটা চলে গেছেন এখন এমন এক জায়গায় চলে যাবে, হাতের মুঠোয় আপনার পৃথিবী। আর আপনি এই মুহূর্তে ব্যবসা করবেন ইংল্যান্ডের সঙ্গে,
ইংল্যান্ড এখান থেকে ধরেন 17,000 মাইল দূরে, সে ফর এক্সাম্পল। তো 17,000 মাইল দূরে আপনাকে বাণিজ্য করতে গেলে আপনার পক্ষে যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে, বাট আপনি অনলাইনে উইদিন এ সেকেন্ড আপনার সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছেন। তো সেই যুগে বাস করে যদি আপনি মনে করেন যে আপনি থরে থরে মোটা মোটা বই নিয়ে আপনি বগুড়া ট্রেনে ঘুরবেন আর পড়বেন, দিস ইজ নট পসিবল। এটা আমার কাছে মনে হয়েছে ওই সময় আর কি। এবং তখন যেহেতু আমি পৃথিবীতে 24টা দেশে বিচরণ করা শুরু করছিলাম ওই মুহূর্তে, 2021 সালের কথা বলতেছি আপনাকে। তো 24টা দেশে যাদের কবি সাথী যারা ছিল, যারা ঘরে গৃহবন্দী ছিল, প্রত্যেকেরই ভাষ্য ছিল এরকম যে তৌফিক, মনে হয় না যে পৃথিবীতে আর প্রিন্টিংয়ের যুগটা মনে হয় খুব বেশি সাস্টেইন করবে, হয়তো এটা হয়তো কমে আসবে, থাকবে, একবার ধ্বংস হয়ে যাবে না, বিলুপ্ত হবে না, বাট কমে আসবে। তো সেই অর্থে আমার কাছে যেটা এখনও মনে হয় আর কি, আপনি নিশ্চয় লক্ষ্য করছেন যে আমি আগে ইত্তেফাকে, যখন যেহেতু আমি ইত্তেফাকে একসময় জব করতাম, ইত্তেফাক থেকে আমি 3টি পত্রিকা পেতাম, নিউ নেশন, ইত্তেফাক, আরেকটি পত্রিকা তারা আমাকে দিত আমার সরকারি সম্পাদক হিসাবে, আমার সৌজন্য খাতিরা। তো একসঙ্গে দুটো বন্ধ হয়ে গেছে আমার নেই না। আমি এবং আমার দীর্ঘদিন আমার বাসা থেকে আমি এখন পত্রিকা কিন্তু কিনি না। আমি ঘুম থেকে উঠে আমার প্রাতরাশ শেষ করার পরে আমি কিন্তু অনলাইনে পত্রিকা পড়ি। দীর্ঘদিন, এটা প্রায় আজকে 3-4 বছর ধরে চলছে এই প্র্যাকটিসটা। অর্থাৎ আমি 3টি পত্রিকা যদি কিনতাম, ইত্তেফাক তো আমাকে দিতে হলো সৌজন্য, ফ্রি। ইত্তেফাক ছাড়া পরে তো আমাকে কিনতে হয়েছে পত্রিকাগুলো। ধরেন আমি 3টে পত্রিকা কিনতাম 3×36 টাকা দিয়ে। তো যদি 30 টাকাও হয় তাহলে 30 দিনে 900 টাকা। তাহলে ওই 3টি পত্রিকা 900 টাকা বাজার হারিয়েছে আমার কারণে, আমি পড়ি না। তো এই যে 900 টাকার বাজার নষ্ট করলো পত্রিকা আমার কারণে, আমি এখন কী করছি, আমি এই যে আসার আগে, আপনার এখানে আসার আগে আমি 10 GB নেট আমার মোবাইলে আমি আপলোড করলাম 179 টাকা দিয়ে ফর 7 days। তো আমি এটা আপলোড করলাম, এই 7 দিনের মধ্যে আমি এই 10 GB খতম করে ফেলবো, এই পড়ে সেই পড়ে, এই দেখে সেই দেখে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি 179 টাকার মধ্যে আমি আমার জীবন, চিন্তা, চেতনা, আমার দর্শন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ব্যবসা, আমার ফিউচার প্ল্যান আমি কিন্তু ইন্ডিকেট করতেছি আস্তে আস্তে। আমি এই করবো সব নির্ধারণ করা হচ্ছে। তো এই জায়গায় যখন পৌঁছে গেছি, তো এই অর্থে আমি তখন বলেছিলাম 21 সালে, তখন বলেছিলাম হোমজিক্যালি, বাট এখন আমার রিয়েলাইজেশন হচ্ছে এইরকম যে ঘটনাটা ইট মে বি হ্যাপেন, করতে যাচ্ছে। এটা কেন করতে যাচ্ছে, যে আপনি দেখুন, আমি 900 টাকার পত্রিকা নষ্ট করে ফেলেছি বাজার। আমি ঘুম থেকে পত্রিকা পড়তাম, নষ্ট করতাম, এখন আমি ওই পত্রিকা পড়ি না, আমি মোবাইলে পত্রিকা পড়ি। তো এইরকম আমার কাছে মনে হয় লাবণী, যে ভবিষ্যতে হয়তো বইয়েরও বাজারটা হয়তো এই জায়গায় সংকুচিত হয়ে আসবে। যেমন আপনি যদি মেট্রোতে যান, মানে ওয়ার্ল্ডের অন্যান্য বাংলাদেশের কথা বাদ, বাংলাদেশের মানুষ বই পড়ে না, বাংলাদেশের বাইরে যে জায়গায় যাবেন আপনি, কলকাতাতেও কম, বড় বেশি না, বাট কলকাতার বাইরে ধরো চায়না, আমি যে দেশগুলো ঘুরেছি, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড বা সিঙ্গাপুর, মেট্রোতে মানুষ বই পড়ে, মোবাইলে এরকম বই পড়তেছে। আমি প্রথমে ভাবতাম কি সবাই মানে ইউটিউব ভিডিও দেখে মনে হয়, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড, ওরা তার আমাদের মধ্যে এত বেশি ফকির টকির না আর কি। তো আমি কাছে গিয়ে দেখলাম যে না, ওরা সব বই পড়তেছে। ওই মেট্রো রেলের স্ট্যান্ড ধরে মানে কাঁপতেছে মেট্রো রেল, বই পড়তেছে, ইচ অ্যান্ড এভরি পার্সন। এই যে পড়ুয়া জাতি, এবং জাতি এখন পড়ায় এখন নিমগ্ন হয়েছে আপনার নেটের মাধ্যমে, নেট দুনিয়ায়। তো সেখানে আপনি প্রিন্টিং মিডিয়া করা একটা প্রবলেম হচ্ছে যে আপনাকে অ্যাট এ টাইম মোবাইল পকেটে আছে, বগলের একটা বই আছে বা ব্যাগের মধ্যে বই আছে। আর আমাদের মতো সবাই তো ওই যে বাঙ্গাল কবি যেরকম আপনার সারার ব্যাগ নিয়ে আমরা ঘোরাফেরা কবি প্রকাশ করি, ওয়ার্ল্ডে তো এইভাবে কেউ কবিতা প্রকাশ করে না। ওয়ার্ল্ডের যতগুলো কবি, আমি মালয়েশিয়ায় আমার সঙ্গে যে কবি দেখা করতে আসছে, ঠিক আছে, সোফিয়া কি জানি নাম আর কি, সোফিয়া আমি নামটা বলি, আনা কামিনা কি নাম, মেয়েটা আসতো থেকে আপনার প্যাটার্ন থেকে আসতো, আমার সাথে দেখা করতে আসতো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ায় 3 দিন ছিলাম, তো আমার দেখা করতে আসলো। তো আইসা আমি কবি খুঁজতেছি, একটা মেয়ে আসবে, স্বাভাবিক একটা শার্ট প্যান্ট বা গেঞ্জি পরা, ও মা কোট প্যান্ট পরা একটা মেয়ে আসছে। ওই মেয়ে তো আর কোটের পর তো বই রাখবে না, আসলে ও তো বই রাখবে, মোবাইলের ভিতরে বই রাখবে আর কি, এইরকম। তো ওই সালার ব্যাগ নিয়ে আসলে কবিতা প্রকাশ করার জায়গা 2টা, এটা হলো কলকাতা, একটা ঢাকা। এই 2 জায়গার বাইরে সালার ব্যাগ নিয়ে কেউ কবিতা প্রকাশ করে না, সবাই খুব স্মার্টলি কবিতা প্রকাশ করে, এবং কবিদেরকে তো মানুষ খুব সম্মান করে। একমাত্র বাংলাদেশেই দেখেছি যে বাংলাদেশে কবিকে আপনি কি কবিতা লেখেন, ও